নমস্কার, আমি বাণী। খবরিয়া 24 লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তৃতীয় দফার ভোট শেষে বিশেষ আলোচনা পর্ব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে, স্টুডিওতে পরিচয় করিয়ে দিচ্ছি, বিশিষ্ট সাংবাদিক পিনাকি মুখার্জি। পিনাকিদা, স্বাগত জানাচ্ছি আমাদের খবরিয়া 24-এ। নমস্কার। বিষয়টি হলো, আমরা সকালেও আলোচনা করেছিলাম, তখন ভোট পর্ব চলছিল এবং ভোট পর্ব তৃতীয় দফার ভোট চলছিল এবং মিটে যাওয়ার পর এই মুহূর্তের যেটা সব থেকে বড় খবর, ভোট, লোকসভা ভোট গণতন্ত্রের একটি সব থেকে বড় উৎসব এবং এই ভোট উৎসবের বলি হতে হলো এই মুহূর্তে এখনো পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত কিন্তু একজন রাজনৈতিক সংঘর্ষের বলি হয়েছে একজনকে। এবং যদিও আরো একটি মৃত্যুর খবর এসেছে, সেটা যদিও প্রাকৃতিক কারণে, গরমের জন্য, অসুস্থতার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক সংঘর্ষের বলি এই মুহূর্তে এক। এবং সকাল থেকে কিন্তু আমাদের নজর ছিল মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের ভগবান গোলায় প্রথমে বোমাবাজির খবর মেলে এবং তারপর কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের দুপক্ষের মধ্যে একদম উত্তপ্ত হয়ে ওঠে সংঘর্ষবাদে এবং ভোজালির কোপ দিয়ে কিন্তু মৃত্যু হয় এবং যার মৃত্যু হয়েছে কংগ্রেসের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছে যে তিনি কংগ্রেসের কর্মী এবং তৃণমূলের থেকেও কিন্তু দাবি করা হয়েছে যে যার মৃত্যু হয়েছে তিনি তৃণমূলের কর্মী। এখন বিষয়টা হলো যে যেহেতু নির্বাচন কমিশন বলছে শান্তিপূর্ণভাবে, মানে ভোট পর্ব, এই তৃতীয় দফার ভোট পর্ব মিটে যাওয়ার পর নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক তিনি কিন্তু জানিয়েছেন যে মোটের ওপর ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে। আর যেই ঘটনার জন্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে বলি কেন হতে হলো, তার জবাবে কিন্তু তিনি জানিয়েছিলেন যে এটা কোনো রাজনৈতিক সংঘর্ষের বলি না, এটা অন্য কোনো কারণে হতে পারে। তার বক্তব্য, পরিষ্কার বক্তব্য, যে ভোট কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়েছে। এবার আমার প্রশ্ন পিনাকিদার কাছে। পিনাকিদা, যেহেতু গণতান্ত্রিক, মানে একজনের মৃত্যু হয়েছে, সেটা কি বড় না? সেটাও কি বড় করে দেখা যায় না? অবশ্যই। কেন বারবার বলা হচ্ছে ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে? আবার এতগুলো কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা ছিল এবং যে বুথের যেখানের ঘটনা সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী ছিলই, তারপরও এরকম ঘটনা। তাহলে কেন্দ্রীয় বাহিনী থাকার পরও এরকম মৃত্যুর ঘটনা কোথাও না কোথাও গিয়ে সেই কিন্তু পঞ্চায়েত নির্বাচনের ছাপ কিন্তু পড়ছেই। অতটা উত্তপ্ত না হলেও তবুও পঞ্চায়েত নির্বাচনে প্রকৃতিটা একরকম ছিল। আসলে গণতন্ত্র জনইচ্ছার প্রকাশ, পাশাপাশি 70-এর দশকেও মানে নকশালপন্থীদের একটা স্লোগান ছিল, বন্দুকের নল ক্ষমতার উৎস। আজকের এই দশকে এসে সেই বন্দুকের নলেরই আস্ফালন। যদিও ধারালো অস্ত্রের কোপে যার মৃত্যু হয়েছে তার মৃত্যু হয়েছে। আমি বারবারই বলেছিলাম, এই দুটো পর্যায়ের যে নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে হয়েছে তার রূপরস, গন্ধস্পর্শ আলাদা ছিল, দুটি ফুলের ফাইট ছিল। কিন্তু মাঝে এবার কংগ্রেস ঢুকে গেছে। এই যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা লড়াইয়ের পরিণতি, দুজনেই দাবি করছে মৃত তার দলের কর্মী। সে যাই হোক, মৃত্যু দুঃখজনক, তবুও মানে শান্তিতেই সম্পন্ন হচ্ছে। আমি পিনাকিদের কাছে পরে আবার আসবো। আমরা কথা বলবো মুর্শিদাবাদের আমাদের প্রতিনিধি কার্তিক পাত্রর সঙ্গে। হ্যাঁ কার্তিক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো, আজকে সকাল থেকে প্রায় শান্তিপূর্ণ ভোট চলছিল। দ্বিতীয় দফা নির্বাচন মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা ও মুর্শিদাবাদ লোকসভা দুটি কেন্দ্রে কিন্তু আজকে ভোট চলছিল। কিন্তু সকালের পরে আমাদের কাছে প্রথম যে খবরটা আছে সেটা হচ্ছে দমকলের যে মানিকনগর বুথে কিন্তু সকাল থেকে কিন্তু বোমাবাজি শুরু হয় এবং ওখানে যে 3 জন তৃণমূল কর্মী ওখানে কিন্তু আহত হন বোমার আঘাতে। এবং সঙ্গে সঙ্গে এটা ওখানকার যারা তৃণমূল কর্মী আছে এই অভিযোগটা কিন্তু তারা পুরো কংগ্রেসের দিকে বলে জানায় আমাদেরকে। এবং একজন গুরুতর আহত হয় এবং বাদবাকি জনকে তাদেরকে নিকটবর্তী যে হাসপাতাল সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হয়। তারপরে যে ঘটনাটা আমাদের ঘটে দমকলের লোচনপুরে, এখানেও কিন্তু তৃণমূল কর্মী এখানে আহত হয় এবং এদেরকে এখানে বাঁশ এবং লাঠি দিয়ে মাথায় ফাটিয়ে দেওয়া হয়। আর যেটা আর কি, যে মৃত্যু হয়েছে যার, পিয়ারুল ইসলাম, হ্যালো শুনতে পাচ্ছ?
মুর্শিদাবাদের ডোমকলে একদম পরিস্থিতি কিন্তু সকাল থেকে উত্তপ্ত ছিল। আমাদের মুর্শিদাবাদের প্রতিনিধি কার্তিক পাত্র তিনি কিন্তু জানালেন, এবং পরবর্তীতে আমরা আবারও তার কাছে যাব এবং আমরা সরাসরি সেদিকে কিন্তু নজর রাখবো যে এই যে এরকম ঘটনা যে ভোটের বলি হতে হয়েছে, তারা কি বলছে সেখান থেকে আমরা শুনবো। যাই বান্দরে মারামারি হয়, তখন দাঁড়িয়েছিল, ভোট দিতে ঢুকছিল, আমি টানেলে পালিয়ে আসি, তারপর পাশের কোপ মারে। আমি যখন কোলে করি তখন স্যার আমাকে পাশের কোপ মারে, তখন আমি পড়ে যাই, তখন পাশের কোপ থেকে বাঁচি। কারা কোপ মারছিল? তৃণমূলের লোক স্যার, আনসুয়াল লালু স্যার, আমাদের বাড়ির পাশে গেল লোক স্যার। তারপরে স্যার আমি চলে আসি, পেটে কলিজা মারিয়ে যায়, তখন গামছা ভরি স্যার, গামছা ভরে নিয়ে আসি, তারপরে পিঠে সার। কোথায় বাড়ি, কোথায় আপনি? বাড়ি অনুপনগর বালিগ্রাম। গাড়িতে বসে আছে আব্বাকে নিয়ে, তারপরও পিঠের উপর শার্ট চলছে স্যার, তৃণমূলের লোক আমাকে শার্ট মারছে স্যার, পিঠের উপর শার্ট মারি চলে যাচ্ছে স্যার। আমি গাড়ি প্রথমে আমি যা আমার আব্বা ভোট দিতে যাই, বান্দরে মারামারি হয়, তখন দাঁড়িয়েছিল, ভোট দিতে ঢুকছিল, আমি টানেলে পালিয়ে আসি, তারপর পাশের কোপ মারে। আমি যখন কোলে করি তখন স্যার আমাকে পাশের কোপ মারে, তখন আমি পড়ে যাই, তখন পাশের কোপ থেকে বাঁচি। কারা কোপ মারছিল? তৃণমূলের লোক স্যার, আনসুয়াল লালু স্যার, আমাদের বাড়ির পাশে গেল লোক স্যার। তারপরে স্যার আমি চলে আসি, পেটে কলিজা মারিয়ে যায়, তখন গামছা ভরি স্যার, গামছা ভরে নিয়ে আসি, তারপরও পিঠে সার। কোথায় বাড়ি, কোথায় আপনি? বাড়ি অনুপনগর বালিগ্রাম। কী হয়েছে, আমরা ভোট দিতে গেছিলাম, ভোট দিতে যে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম, এরকম দুই পার্টির দলে মানে তর্কাতর্কি হতে হতে এবার ধাক্কাধাক্কি হয়ে গেল, ধাক্কাধাক্কি হতে হতে মারপিট শুরু হয়ে গেল। মারপিট শুরু হয়ে দুজনে তোর মারামারি করতে করতে সব এবার লাঠি পাঁচলি নিয়ে মারামারি আরম্ভ হয়ে গেল। আমি সরে পালিয়েছিলাম, আমার ভাইকে বললাম চলে আয়, ও চলে আয় বলে বেরিয়ে আসছিল, আর ওকে পাঁচলি মেরে দিয়েছে। কোন বুথ, কোন এলাকা? বালিগ্রাম সরকারপাড়া গ্রাম 2 নম্বর বুথে। আপনার পার্টি কোনো সমর্থন ছিল না? না, পার্টির কোনো আমার সমর্থন নেই। আমরা তো রাত্রে এসেছি কলকাতা থেকে। কি করে? রাজমিস্ত্রি কাজ করি। একদম আত্মীয় স্বজনরা কি জানাচ্ছেন সেটা শুনলাম, যে গুরুতর আহত অবস্থা ওনার ভাই এবং আজিউল শেখ এবং ছেলের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে কিন্তু তাকে স্থানান্তর করা হয়েছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, এবং সেখানে কিন্তু তার মৃত্যু ঘটে। এবং মৃত্যুর ঘটনা আরও একটি ঘটেছে, সেটা হচ্ছে বালুরঘাটে। সেখানে যে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্রচণ্ড গরমের জন্য অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। বালুরঘাটের এই ঘটনা, মৃতার নাম পানসারি সোরেন। এটাও একটি দুঃখজনক ঘটনা, এবং এই যে 7 দফা নির্বাচন হচ্ছে এবং গরমটা কিন্তু একটা বিষয় কিন্তু, এবং আমরা দেখেওছি গতকালেও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই গরম বিষয় নিয়ে কিন্তু একটা ইস্যু তিনি বলেছেন যে গরমে মানুষের কিন্তু প্রচণ্ড কষ্ট হবে, এবং আরও তো বাকি রয়েছে মাত্র 3 দফা নির্বাচন এবং এগোতে থাকবে। তো এখানে কিন্তু দেখাই গেল তার একটা কিন্তু বলি এখানে হতে হলো, সেটা কিন্তু বিষয়টা হচ্ছে প্রাকৃতিক কারণ। তো গরম না হলে ঠান্ডা হবে, না হলে বৃষ্টি হবে, একটা কিছু হবে, এবং ভোটের সময়টা কিন্তু এই সময় থাকে। হ্যাঁ, তবে মানে বারবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর যেটা আপত্তি ছিল যে এই যে পশ্চিমবঙ্গের 7 দফা নির্বাচন, এই যে এতবার নির্বাচন শান্তিতে অবাধ করার জন্যে নির্বাচন কমিশন কিন্তু তারা বলছে বটে যে খাতায় কলম ঠিক আছে, যে শান্তিতেই সম্পন্ন হয়েছে। অজয় নায়ক কথা বলেছেন, আজকেও সন্তুষ্ট তিনি, কিন্তু ভোটের বলি হয়ে যাবার পরও তিনি বলছেন এটা শান্তিতে হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ভোটটা যত এগোচ্ছে, প্রথম দফা যথেষ্ট শান্তিতে ছিল, তারপর দফা উত্তপ্ত হলো, তৃতীয় দফায় মৃত্যু হলো, এবং 7 দফা করার মূল উদ্দেশ্য যেটা বলা হয়েছিল যে শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গে হবে, কিন্তু সেটা কিন্তু হলো না। আর একেবারে কেন্দ্রীয় বাহিনী এলেই একেবারে সুন্দর সুষ্ঠু সম্পন্ন হবে, সেটাও প্রায় করা সম্ভব হলো না আর কি। মানে যেটা দেখা গিয়েছে জায়গায় জায়গায় একই রকম বিক্ষিপ্ত ঘটনা কিন্তু উঠে আসছে। আমরা সকালেও যেমন দেখেছি জঙ্গিপুরে একটা আসলে এগুলো একটা টার্ম, এই যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা, এইসব বিক্ষিপ্ত এইসব ঘটনাগুলো তো ঘটনা প্রবাহের মধ্যেই পড়ে। হ্যাঁ, ঘটনা মানে ঘটনাই, এবং সেটা দুর্ঘটনা বা ঘটনা যাই বলো। হ্যাঁ, হয়তো মানে এটা কম ছিল আর কি, মানে প্রকারটা কম ছিল। হ্যাঁ, সেটা আগের থেকে তো বেড়েছে, বাট এখন এই 4র্থ দফা কি হবে সেটার মধ্যে আমরা মানে চোখ রাখবো আর কি। আমরা এখন মালদার দিকে যাব।
মালদাতে যে ঘটনা হচ্ছে, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মালদা, এবং সেই তার জন্য কিন্তু আতঙ্কিত হয়েছে যেমন ভোটাররা, তার পাশাপাশি কিন্তু যারা ভোট কর্মীরা রয়েছেন তারাও কিন্তু অত্যন্ত আতঙ্কিত হয়েছে। আমরা শুনবো ভোট কর্মীরা কি বলছেন মালদা উত্তরে। আপনার প্রেরিনি অফিসার আছে, প্রেরিনি অফিসারকে জিজ্ঞাসা করুন ভোট সুস্থ মতে হচ্ছে কি না। এখানে কোনো গন্ডগোল নাই। ফোর্সকে বলেছি যে এখানে এই বুথ শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়, কোনো টেনশন নাই, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হচ্ছে। আজ কংগ্রেসের যে এজেন্টরা যে অভিযোগ করছে তাদের বের করে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র টিএমসি এজেন্টরা ওখানে বসে আছে। এটা ঠিক স্যার, ওরা সবাই তৃণমূলের রূপ ধরে আসে সবাই। 6টা প্রার্থী 6 জন এজেন্ট আছে, তারা ভিতরে সুস্থ মনে ভোট করছে। কে কি বলছে ওটা আমাদের ভোটাররা দেখে লাভ নেই, ঠিক আছে? এবার কংগ্রেসের এজেন্ট যেটা বলছে এটা মিথ্যা কথা বলছে। এটা হতেই পারে না। আমার নাম নাহিদ হোসেন। তরফা 6 জন এজেন্ট আছে, 6 জন ভোটারের কর্মীর একতরফাভাবে তৃণমূলের কাজ করছে। আমরা 2 জন কংগ্রেসে আছি, একজন থাকতে দিচ্ছে, একজন বাকি এমনকি ডাইরেক্ট ওরা ফলস ভোট দিচ্ছে, অভিযোগ করার আমাদের কোনো একটা ধাক্কা চলছে। একজনে একটা প্রার্থীর 6 জন এজেন্ট হয়, 6টা এজেন্ট আছে। 6টা আমি যেটা বলতে চাইছি 6টা এজেন্ট। আমি তো লোকের কাছ থেকে খবর নিতে পারি। হ্যাঁ, আপনি ভিতর গিয়ে দেখেন মুসা আলী কংগ্রেসের এজেন্ট আছে। 6টা প্রার্থীর 6টা এজেন্ট। হ্যাঁ, 6টা প্রার্থীর এজেন্ট, ওরা একতরফাভাবে কাজ করছে। প্রার্থীর এজেন্ট নাই 6টা, না এক দলেরই 6 জন ফলস ভোট দিচ্ছে। ফলস ভোট নিয়ে গেল তৈতবার করে দিচ্ছে। যেগুলো ভোট দিতে পারবে স্বচক্ষে তাকে কানা বানিয়ে দেওয়া হচ্ছে। আমার ভোট হয়নি, আমার ভোট হয়নি, বাইরে আছে, এর ভোট আমাকে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন, এভাবে ভোট হচ্ছে। যখন আপনি ধরনের প্রতিবাদ করছেন তখন এরা 6 জন আছে, তখন এরা বলছে না ঠিক আছে, বলছে শুনেন জোর মুস্তি বলছে ঠিক আছে। প্র্যাকটিক্যালে দেখেন না, জিজ্ঞেস করছিল, ধাক্কা দেওয়া হয়েছে। 6টা প্রার্থীর 6টা এজেন্ট। এটা অসুবিধা হচ্ছে কি এজেন্ট পেলে অসুবিধা। একদম মালদা উত্তরের ঘটনা আপনারা শুনলেন। মালদা চাঁচল বিধানসভার 216 নম্বর বুথে কিন্তু ব্যাপক বোমাবাজি হয়, তারপর সেখানে গুলিও চলে, এবং অভিযোগ কিন্তু দু তরফ থেকে করা হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ সেখানে রয়েছে, এবং মতিগঞ্জে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির ক্যাম্প অফিস, এবং তার কিন্তু অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে। এই মুহূর্তে মালদা উত্তরের কি পরিস্থিতি, কি এটা নিয়ে কি বলবে বিনাকিদা? মালদায় এখন মানে ভোট শেষ হয়নি, তবুও 6টা পর্যন্ত কিন্তু মালদা উত্তরে যে প্রায় 80% ভোট পড়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মালদা উত্তর কেন্দ্র। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেনি তার আগেই এখানে কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল। আসলে হাত এবং কাস্তের লড়াইটা, এবং এবারের নির্বাচনে যেটা হাত এবং কাস্তের লড়াই ছিল গত নির্বাচনে, এই নির্বাচনে এসে সেটা এখন 2 ফুলের লড়াইয়ে পরিণত হয়েছে। কিন্তু মালদায় হাতের অস্তিত্ব আছে। সেখানে ওই গনি খান চৌধুরী পরিবারের মধ্যেও একটা ভাঙন, এবং এই জন্যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং গুরুত্বপূর্ণ নির্বাচন বলেই তার দুটো একেবারে সর্বক্ষেত্রে ফোকাস, এবং সেখানে বারবার গোলমালের একটা মানে খবর পাওয়া যাচ্ছে। এখন এই যে আচ্ছা 80% ভোট পড়েছে বলে, প্রায় 79 ভোটের এই পার্সেন্টেজটা নিয়ে কি বলবে? ভোট ভালো ভোট পড়েছে। মানুষ পশ্চিমবঙ্গে মানুষ ভোটদানে মানে খুব উৎসাহী, একদম যেটা শুরু থেকে দিন একেবারে প্রথম থেকেই দেখা যাচ্ছে। মানে যেন ইনকামিং আর আউটগোয়িং এর একটা লড়াই হবে, সেই লড়াইয়ে আমি সামিল হব। গণতান্ত্রিক পদ্ধতি মানুষ এখানে হয়তো বিশ্বাস করে সব থেকে বেশি, যে আমার নাগরিকত্বের বিষয়টা এবং অধিকার, এবং এই অধিকার প্রয়োগের মধ্য দিয়েই মানে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আসলে এটা আমাদের ভাবনা, কিন্তু গণতন্ত্র ফণতন্ত্র সবটাই স্বৈরতন্ত্রে পরিণত হচ্ছে ধীরে ধীরে, তার পরিণতিই কিন্তু ওই মৃত্যু। একদম একদম। আচ্ছা, আমরা পরবর্তীতে যাব, আমরা রায়গঞ্জের দিকে নজর রাখবো। সেখানে বন্দুকের বাট দিয়ে এক বিজেপি নেতাকে ব্যাপক মারধর করা হয়, আমরা সেদিকে একটু নজর রাখবো। মারধরের ফলে মাথা ফেটে যায় ওই বিজেপি নেতার নাম মন্টু রায়। তিনি হাসপাতালে আসার পর তিনি কি জানিয়েছেন সাংবাদিকদের, যদিও সেরকম পরিস্থিতিতে তিনি ছিলেন না, তবুও যে আমরা যেটা ভিডিও পেয়েছি সেটা একটু শুনবো। কি নাম আপনার? আমার নাম লালান চৌধুরী। কি হয়েছে? আমার কিছু শোনা যাচ্ছে না স্যার। কি হয়েছিল? বোম মারছে? হ্যাঁ, বোম মারছিল আমাকে। কে? কারা? আমি দেখতে পাইনি স্যার। কি হয়েছে? কারা মারছে বোম? হ্যাঁ, কারা বোম মেরেছে?
আমি আসছিলাম আর মারা দিয়েছে বোম, আমি পড়ে গেছিলাম আর পরপর আমাকে মারা দিয়েছে বোম। আমি আর আমাকে দেখতেও পারলাম না, আমি আর শোনা যাচ্ছে না স্যার, আমাকে কি বলছেন আমি শোনা যাচ্ছে না। আপনি কোন পার্টি করেন? হ্যাঁ, আপনি কোন পার্টি করেন? আমি বিজেপি করি। কারা মেরেছে? হ্যাঁ, কারা বোম মেরেছে? শোনা যাচ্ছে না স্যার। কারা বোম মেরেছে? এদিকে শুনে এদিকে একটু বলেন। কারা বোম মেরেছে? বোম হ্যাঁ, কারা মেরেছে? এই টিএমসি মারবে, আর কে মারবে স্যার? কোথায় হয়েছে ঘটনা? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকলা স্যার। চাকলা, ইটার থানা? হ্যাঁ, এটার থানা। চাকলা, ঠিক আছে। হ্যাঁ, কি নাম আপনার? একেবারেই আমরা এই যে ভোট নিয়ে আজ আলোচনা হচ্ছে, তো আমরা পরবর্তীতে নজর রাখবো আরও একটি দিকে, সেটা হচ্ছে বালুরঘাটে বুথ কন্ট্রোলের নাম করে বুথ সংলগ্ন বাড়িতে ঢুকে পড়ে কেন্দ্রীয় বাহিনী। এটা কিভাবে দেখবেন ব্যাপারটি? সেখানে মারধরের অভিযোগ ওঠে, মানে ভোট চলছিল, ভোটের পাশেই এটা একটা অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এটা একটা অভিযোগ যে তারা তাদের ওই প্রতিবেশী বাড়িতে, কিন্তু তাদের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে এরা মানে বুথ ক্যাপচার করতে যায় এবং তারপরে তাদেরকে একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, একটা অভিযোগের পালা চলছেই। কিছু মানে কেন্দ্রীয় বাহিনী যা করছেন তাই কি সঠিক করছেন কিনা বা তা বেঠিক হচ্ছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে। আবার ঠিক আমাদের পুলিশ যা করছে, একটা বিষয় হচ্ছে পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলাবার যে একটা মানে হুসপারিং ক্যাম্পেনিং, এটাতে অনেকটা সফল হয়ে যায় এখন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তো রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে তারাও অনেক সময় তাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু করছে। সেখানে স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করেছেন সেটা আমরা একটু শুনবো। আমাদের এখানকার চেংড়াপাল্লা ঢোকানোর পর কটা চেংড়াকে মার দিল, দিয়ে আমার স্বামীকে বলতেছে আমার স্বামীকে বললো যে বললাম যে কেন এটা আমাদের বাড়ি, তো বুঝলো না। আমি ঘরের ভিতরে আছি, আমার ঘরের ভিতরে যাই বলতেছে যে হচ্ছে লাঠি ধরে আছে, বলতেছে যে হচ্ছে মারপাট করে খুঁজেছি। কারা কারা পুলিশ পুলিশ না, এটা কি মানে কি সেন্ট্রাল পুলিশ না বেঙ্গল পুলিশ? বলছে সরে যা খালি বলছে ঘরের মধ্যে ঢুকেছে। সবকিছু চাচ্ছে স্যার, আমাদের বাড়ি আপনি বিশ্বাস করেন আমি দেখতেছি, কিচ্ছু বুঝে না বলতে দেখাও কি দেখাও। আপনাদের এই জায়গাটার নাম কি? আপনাদের কি মারধর করেছে পুলিশ? আপনার নাম কে মারলো? কে? পুলিশ হাত দিয়ে লাঠি দিয়ে ভয় দেখাচ্ছে। কি বলছে? কি বলছে? আইডি প্রুফ দেখাও, তুমি ভোট দিয়ে এসে বলছো ঢুকে যাবে। আমাদের বাড়ির সামনে কল, আমরা কি জল টল খাবো না? বাড়ির সামনে মুখ ধুতে আসবো না? তাহলে বাড়িতে ঢুকে থাকতে হবে? আমরা কি এখানে কোনো গ্যাঞ্জাম করছি? কি নাম তোমার? বাপি। বাপি কি? বাপি আছে। একেবারে আরও একটি খবর আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে মদ্যপ অবস্থায় বুথে বিজেপির এজেন্ট। এই ব্যাপারটি নিয়ে কিন্তু মালদার এটা ঘটনা, মালদা দক্ষিণ মালদার ঘটনা। মানিকচক বিধানসভার মথুরাপুর ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নং বুথের এই ঘটনা নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনার সেই সময় দেখা গিয়েছে। আমরা শুনবো কি বলছেন তিনি, ওই বিজেপির ওই এজেন্ট তিনি কি জানাচ্ছেন এবং পাশাপাশি প্রিসাইডিং অফিসাররা কি জানাচ্ছেন। লোকেশন ছিল কে কেন ঢুকেছিল ভিতরে? তুমি যে এজেন্ট, আমার খাটাখাটনি হয়েছিল বলে আমি মদটা খেয়েছিলাম। কেন সেই জন্য ভিতরে ঢুকে গেছিল? ওই স্যার আমার খাটাখাটনি হয়েছিল, আমি খেয়েছি। লোকেশন ছিল কে কেন ঢুকেছিল ভিতরে? তুমি যে এজেন্ট, আমার খাটাখাটনি হয়েছিল বলে আমি মদটা খেয়েছিলাম। কেন সেই জন্য ভিতরে ঢুকে গেছিল? ওই স্যার আমার খাটাখাটনি হয়েছিল, আমি খেয়েছি।
এই ব্যাপারে। হয়েছে একজন বিজেপি এজেন্ট এখানে ড্রিঙ্ক করে ঘরে ঢুকেছিল। ড্রিঙ্ক করার সাথে সাথে আমরা তাকে বাইর করেছি। এখন বাইরে থেকে দাবি করছি যে তাকে অ্যারেস্ট করতে হবে, মানে রিপোর্ট সেক্টর অফিসকে পাঠিয়েছি। সকাল থেকে কি ওই এজেন্ট ড্রিঙ্ক করেছে? না না, জাস্ট উনি 10 মিনিট হয়েছেন। তার মাঝে ড্রিঙ্ক করেছে? না না, উনি 10 মিনিট হয়েছে ঢুকেছেন। আচ্ছা, তার আগে অন্য কেউ ছিল? তার আগে অন্য কেউ এজেন্ট ছিল? অন্য কেউ এজেন্ট ছিল। এখন কি পরিস্থিতি? এখন ওনারা এখন ভোট বয়কট করতে চাইছেন। কারা, কোন দলের পক্ষ থেকে এটা বলা হচ্ছে? এটা তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে। একজন ভোটার নাকি ভোট দিতে পারেনি, কিন্তু যেহেতু তার ভোট হয়ে গেছে বলা হচ্ছে, এরকম একটা অভিযোগ উঠছে, কি বলবে? দেখুন, আমরা তো ভোট নিতে এসেছি, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। সবাই ভোট দিক, এটা আমরা চাই। এবার সেক্ষেত্রে যিনি অভিযোগ করছেন যে আমি ভোট দিইনি, আসলে উনি ভোটে তার নামে ইস্যু হয়েছে, কিন্তু তিনি ভোটটা না দিয়েই বেরিয়ে গিয়েছেন। আচ্ছা, এখন আমরা টোটাল করে দেখলাম, সেক্ষেত্রে আমরা দেখছি কি আমাদের ব্যালটে যতটা ভোট আছে রেজিস্টারে তার থেকে একটা বেশি আছে। আমি ওনাকে বলেছি যে আপনি এসে ভোটটা আপনার দিয়ে যান। মানে উনি ভোটটা দিতে পারবেন? ভোট দিতে পারবেন, কিন্তু একটাই অভিযোগ যে বিজেপি যে এজেন্ট আছে উনি দারু খেয়ে ঢুকেছেন, এই একটা অভিযোগ দিয়ে ভোটটাকে এখন জাস্ট বয়কট করা হয়েছে। তো আমি অনুরোধ করছি যে এইটা সামান্য ব্যাপার, এবং যতটা দূর চাইবো আমরা ওই ব্যক্তিকে আমরা পুলিশ কাস্টডিতে দেওয়ার চেষ্টা করছি, যাতে এই ধরনের জিনিসগুলোকে এড়ানো যায়। আপাতত কি এখন ভোট প্রক্রিয়া পুরোপুরি বন্ধ? না না, পুরোপুরি এখন বন্ধ হয়ে আপাতত এই মুহূর্তে কি বন্ধ? একটু বন্ধ হয়েছে, কিন্তু আমরা ওনারা কথা দিয়েছেন যে আসছেন, সব এজেন্টগুলো আসছেন। সাহেব, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসলাম সিং। বন্ধ হয়েছে একজন বিজেপি। একদম মালদার ঘটনা দেখলেন আপনারা। এখন এই মুহূর্তে আমরা আবার কথা বলবো আমাদের ওয়ার্কিং এডিটর গৌতম সরকারের সঙ্গে, জানবো গৌতম দা আমাদের সঙ্গে লাইনে যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। গৌতম দা, শুনছো? হ্যাঁ, তো যেটা তোমার কাছে যেটা প্রশ্ন রাখবো সেটা হলো, এই যে গণতন্ত্রের ভোট উৎসবের প্রথম বলি, মানে আমাদের রাজ্যের একজন ভোটের বলি হতে হলো, কিভাবে দেখছো বিষয়টিকে? বিষয়টা এভাবেই দেখছি যে এটা আমার কাছে অত্যন্ত বিপজ্জনক প্রবণতা বলে মনে হচ্ছে। এই কারণে যে এই আজকের তৃতীয় দফার যে ভোট, তাতে পশ্চিমবঙ্গের 92% বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে, এবং নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছিল যে আধা সেনা। হ্যালো, তো নিশ্চিত নিরাপত্তার মধ্যে যদি মানুষ খুন হন, তাহলে প্রশ্ন উঠে যায় এই নিরাপত্তা নিয়ে। এবং এই নির্বাচন কমিশনের এই বক্তব্যটাই আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, নিশ্চিত নিরাপত্তা। এবং এর আগের 2 দফায় যে ভোট হয়েছে সেখানেও নিরাপত্তা বাহিনী ছিল, কিন্তু আরো কম ছিল। তার মানে আজকে আমার দুপুর থেকে এই ঘটনার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জাগছে যে এর পরের দফাগুলোতে যদি নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয়, তাহলে কি হিংসা আরো বাড়বে? এইটা আমার প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তাহলে কিভাবে সম্ভব নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা? সেটা আমার নিজের মনে হচ্ছে, আমার এই দীর্ঘ সাংবাদিক জীবনের এতে দেখে মনে হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সত্যিকারের অর্থে রাজনৈতিক দলগুলো এই হিংসার বিরুদ্ধে নিজেরা রুখে না দাঁড়ায়, নিজেরা দৃঢ় অবস্থান না নেয়, নিজেরা নিরপেক্ষ অবস্থান না নেয়, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই হিংসাকে বন্ধ করা সম্ভব নয়। আর তৃতীয় হলো, একমাত্র যদি নাগরিক প্রতিরোধ গড়ে ওঠে, মানুষ যদি বাধা দেয়, তাহলেই একমাত্র এই হিংসা বন্ধ করা যেতে পারে। না হলে কিন্তু এর কোনো ব্যতিক্রম হবে না, এর কোনো অন্যথা হবে না। এবং নির্বাচন কমিশন আজকের ঘটনায় ব্যর্থ হয়েছে, এটা বলাই যায়। নির্বাচন কমিশন একটা বড় চ্যালেঞ্জ নিয়েও সেটা পূরণে ব্যর্থ হয়েছে। সে যতই পর্যবেক্ষক আনা হোক, যতই কেন্দ্রীয় বাহিনী আনা হোক, কিছুতেই কিছু হবে না যদি এই ঘটনা চলতে থাকে। দাদা, নির্বাচন কমিশন থেকে যেটা বলা হয়েছে যে এটা কোনো রাজনৈতিক মৃত্যু নয় বা কোনো ভোটের মৃত্যু নয়, আর তারা দাবি করছেন যে শান্তিপূর্ণভাবে, মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে। তো কিভাবে, কি বলছো এটা নিয়ে?
এটা তো আসলে ভাবের ঘরে চুরি। বুথের সামনে একজন লোক মারা গেল, সেটা ভোটের সঙ্গে সম্পর্কিত নয়। সেটাই এইটা তাহলে লোককে কি মনে করা হবে? এটা কেন তাহলে এই গন্ডগোলটা? এবং দেখা গেল যিনি মারা গেছেন কংগ্রেস দাবি করছে সেটা তাদের দলের কর্মী, এবং তার ছেলে হাসপাতালে শুয়ে আছে, তার ভাই হাসপাতালে দাঁড়িয়ে বলছে যে আমরা কংগ্রেস কর্মী। এবং এই যে টিয়ারুল শেখ যিনি মারা গেছেন তার যে ছেলে, তিনি এবার প্রথম ভোট দিতে গেছেন। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে তিনি দেখলেন তার চোখের সামনে তার বাবা মারা গেলেন, তাকে হাতুয়ার কোপে মেরে ফেলা হলো। এর পরেও বলা হবে যেটা ভোটের সঙ্গে সম্পর্কিত নয়। এর চেয়ে হাস্যকর যুক্তি আর কি হতে পারে? এবং এই যুক্তি কিন্তু মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না, এটা যে যতই ব্যাখ্যা নেই। আচ্ছা দাদা, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কি প্রশ্নের মুখে দাঁড়িয়ে নয়? যেহেতু যিনি খুন হয়েছেন, যার মৃত্যু হয়েছে, তিনি তো একজন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেটা কংগ্রেস দাবি করছে কংগ্রেস, তৃণমূল দাবি করছে তৃণমূলের, কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা কি প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে নয় এই মুহূর্তে? একদমই তাই। সেটা আজকে সকালের ডোমকলের কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে প্রচুর বোমাবাজি হয়েছে। তো মানুষ তো ভোটের লাইনে দাঁড়াতেই ভয় পাবেন। গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তার ভোটাধিকার প্রয়োগ করা তার কর্তব্য, কিন্তু সেই কর্তব্য তিনি কি করে পালন করবেন? তাকে তো ভাবতে হবে যে আমি যদি ভোটের লাইনে যাই কিংবা আমি বুথের দিকে যাই, তাহলে আমার উপরে বোমা চার্জ হতে পারে, আমার দিকে গুলি ছুটে আসতে পারে, আমার উপরে হাসুয়ার কোপ পড়তে পারে। কাজে ভোট দেওয়াটাই আমার কাছে একটা বিপদ, ভোট দেওয়াটাই আমার পক্ষে বিপজ্জনক। এই চিন্তা যদি থাকে তাহলে তো ভবিষ্যতে সাধারণ মানুষকে ভোটমুখী করা, ভোটের লাইনে দাঁড়ানো, ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া সমস্তটাই প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে যাবে। বাণী, একদম ধন্যবাদ গৌতম দা বিষয়টি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা গৌতম দা, এমনিতে ওভারঅল সম্পূর্ণ আমাদের দেশে ভোট হলো তৃতীয় দফার, বাকি চিত্রটা কি ছিল তা সার্বিকভাবে একটু জানতে চাই। ঠিক ছিল মানে কি? ঠিক ছিল, বিক্ষিপ্ত হিংসা হয়েছে, কিন্তু যেহেতু নির্বাচন কমিশন কিছু কিছু ব্যবস্থা নিয়েছে, ফলে অনেকে এর চেয়ে বেশি কিছু করতে সাহস পায়নি। মুর্শিদাবাদের যেটুকু ঘটনা ঘটেছে সেটা মুর্শিদাবাদে, তারও একটা কারণ আছে মুর্শিদাবাদে কেন এটা হলো। আমরা সবাই জানি মুর্শিদাবাদে যত কমই হোক এখনো কংগ্রেস একটা শক্তি, সেখানে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এখনো লড়ছে। এবং কংগ্রেস প্রথম থেকে, এবং অধীর চৌধুরীও তার ঘনিষ্ঠ মহলে বারবার বলেছে যে যদি আমরা ভোট লুট রুখে দিতে পারি তাহলে মুর্শিদাবাদ জেলার যে তিনটে কেন্দ্র, বহরমপুর, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, তিনটি কেন্দ্রই আমরা জিতবো। এটা অধীর চৌধুরী তার ঘনিষ্ঠ মহলে অনেক দিন থেকে বলছিলেন। সেই তিনটি কেন্দ্রের মধ্যেই আজকে দুটো কেন্দ্রে ভোট হয়েছে, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। জঙ্গিপুর ততটা সমস্যা নয়, কিন্তু মুর্শিদাবাদে ভোট লুট রোখা একটা চ্যালেঞ্জ ছিল। এবং আমার যেটা দেখে মনে হয়েছে সকাল থেকে যে কংগ্রেস বারবার এই ভোট লুট রোখার চেষ্টা করতে গিয়ে সংঘর্ষে জড়িয়েছে। প্রথম দিকে তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মেরে দিয়েছে যাতে মানে মনোবল ভেঙে যায় তৃণমূলের, এবং পরের দিকেও সেই ভোট লুট রোখা যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করতে গিয়েই এটা মারা গেছে, এইটা আমার মনে হয়েছে। ফলে এইরকম অবস্থা যদি থাকে তাহলে ভোট আর কত জায়গায় কি হলো, শান্তিতে হলো, কিভাবে হলো, কিছুতেই এই ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এই শব্দটা বলা সত্যের অপলাপ হয় মাত্র। একদম ধন্যবাদ গৌতম দা বিস্তারিতভাবে আমাদের সঙ্গে আলোচনায় আসার জন্য। এবং যেটা বুঝতে পারলাম গৌতম দার সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে পরবর্তী নির্বাচন কিন্তু এখন একটা ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কি বলছেন নাকি দা? হ্যাঁ অবশ্যই, যে ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ভোট লুট বন্ধ করা বিরোধীদের একটা কাজ, আর ভোট লুট করা এই যে দুই পক্ষের লড়াইয়ের পরিণতি, মানে সেই স্বৈরতন্ত্রের জয়। এবং সেখানে যেহেতু মৃত্যুকে ঠেকানো গেল না, এবং যেহেতু বারবার কেন্দ্রীয় বাহিনীর কথা বলেও মানে ভোট মানে একবারে নির্বিঘ্নে করা গেল না আর কি, মডেল বুথও করা হয়েছে যেখানে মানে একবারে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। মানুষের প্রতিবাদ প্রতিরোধ গড়ে না উঠলে সেটা মানে কখনোই শান্তিপূর্ণ হবে না। গৌতমদা যেটা বললেন সেটাই হচ্ছে সঠিক এবং
সত্যিকারের যে ব্যবস্থার কথাটা উনি বললেন যে মানুষ এবং নাগরিকদের যে সচেতনতা বা অধিকার, এই বিষয়টা যদি তারা প্রতিফলন না করতে পারে, ভোট তবে শান্তিপূর্ণ হবে না। তো এসব দেখে ওই আসিলি বিস্মোর হাঁটুতে উঠি গেল বুকেতে, বাপরে বাপ মাওয়ে মাও মোর গাও সিমসিম করে। একদমই আমাদেরও নজর থাকবে সেদিকে। পরবর্তী ভোটের দিকেও 29 তারিখে রয়েছে এপ্রিল 4র্থ দফার নির্বাচন। তো দেখা যেটা যাচ্ছে, গৌতমদার সঙ্গে কথা বলে কিন্তু সত্যি কিন্তু একটা এই মুহূর্তে কিন্তু একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে যে পরবর্তী নির্বাচনে 4র্থ দফার নির্বাচনে কি হতে পারে। আমরা আমাদের খবরের 24-এর চিফ রিপোর্টার রাজীব বর্মনের সঙ্গে কথা বলবো। রাজীব দা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, ভোট নিয়ে যে মৃত্যু হলো, এটা নিয়ে তো মেন আজকের আলোচনা হচ্ছে যে তাহলে গণতন্ত্র প্রশ্নের মুখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। কি বলছো? এবং সার্বিকভাবে ভোটের দিকে তো তোমারও সারাদিন নজর ছিল আজকে, কি মানে বলো সেদিকে বিস্তারিতভাবে বলো। দেখো মানে আজকে 3য় দফার ভোট এ রাজ্য সহ সারা দেশেই হয়েছে। তো এই আজকের বিশেষ করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যে 3য় দফার ভোট, হ্যাঁ শুনছি, বলো। হয়েছে এবং বলে রাখি, এবং আরো একজন মারা গেছেন ভোটের লাইনে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে, সেখানে কিন্তু মারা গেছেন। এবং তারপরে আমরা সেই চিত্র দেখেছি, আমাদের খবরে 24 সেই চিত্র দেখেছি যে মানে রীতিমতো বোম ছুঁড়ে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা যে চেষ্টা, সেটা কিন্তু আমরা প্রকাশ্যেই দেখেছি সেই চিত্র। তো সুতরাং এই বোম ছোড়ার ঘটনা এবং মৃত্যুর ঘটনা এবং দুটি পক্ষের সংঘর্ষে মৃত্যুর ঘটনা এবং ভোটের লাইনে গিয়ে ভোট দিতে, গণতন্ত্র বাঁচাতে গিয়ে যে মানুষটির আজকে মৃত্যু হলো, যে ভোটারটির মৃত্যু হলো, ঠিক আছে, তো সেখানে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এবং আমরা দেখছি রাজ্য সরকার, কেন্দ্র সরকারের তরফ থেকে বা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু ধাওয়া বড় বড় বিজ্ঞাপন দেওয়া হচ্ছে যে গণতন্ত্র উৎসব, ভোটের উৎসব, সেই উৎসবের মধ্যে কিন্তু বলি হয়ে গেল। নির্বাচন কমিশন কিন্তু বারবারই বলেছিল যে আমরা নিরাপত্তা দেবো, ভোটারদের নিরাপত্তা দেবো, সব রকম নিরাপত্তা দেবো, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর যদি যা লাগে আমরা দেবো। কিন্তু তারপরেও দেখা গেল একটা ভোটার গিয়ে মারা গেল, একটা সংঘর্ষে মারা গেল। তো সেক্ষেত্রে আমি একটা বিষয় যেটা বলবো, সার্বিকভাবে যে বিষয়টি বলবো, এই যে ভোটারটি মারা গেল, তার পরিবারের কি হবে, তার সন্তান সন্ততিদের কি হবে? তো তার সে হয়তো পরিবারের উপার্জনশীল মানুষ, সেই লোকটা কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, এই যে ভোট দিতে গিয়ে তার নাগরিক অধিকার প্রদান করতে গিয়ে কিন্তু তিনি মারা গেলেন। এর দায়টা কে নেবে? এর দায় কি নেবে নির্বাচন কমিশন নাকি অন্য কেউ? কারণ তার ভবিষ্যতে তার পরিবারের কি হবে, এর দায় কিন্তু থেকেই যাচ্ছে। কারণ যেহেতু নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্যরাও কিন্তু বলেছিল যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠুভাবে হবে এবং সকলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু তাদের। তো সেই জায়গা থেকেও কিন্তু বিভিন্ন মহল থেকে কিন্তু ইতিমধ্যে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। তো সার্বিকভাবে বলা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে আজকে রাজ্যে এবং রাজ্যের বাইরেও। আমরা একটা জায়গায় দেখেছিলাম কেরলে একটা ভোটদান কেন্দ্রে, সেখানে ইভিএম ভিভিপ্যাটের পাশেই কিন্তু একটা বিষধর সাপ সেখানে দেখা যায়। এবং তারপরে কার্যত ভোট বন্ধ রেখে ভোটকর্মীরা সেই সাপ তাড়াতেই ব্যস্ত হয়ে পড়েন। তারপরে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর সেই সাপটিকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, সরিয়ে দেওয়া হওয়ার ফলে তারপরেই কিন্তু আবার ভোট গ্রহণ চলতে থাকে। আরেকটা কথা তোমাকে বলে রাখি মানে, যে প্রথম দফার ভোট, 2য় দফার ভোট এবং আজকে শেষ মুহূর্তে 3য় দফার ভোট শেষ হলো। এই 2য় দফার ভোটের কিন্তু প্রথম কিন্তু রাজনৈতিক মানে সংঘর্ষে কিন্তু ভোটে আমাদের রাজ্যে কিন্তু প্রথম বলি হলো একজন। বাকি একদম ধন্যবাদ। বিস্তারিত সারাদিন ডেস্কে রাজীব ছিলে, আজকে সারাদিন নিউজ করেছো, নিউজ দেখেছো এবং বিস্তারিত একটা চিত্র আজকে তুলে ধরলে সব দিক থেকে। কর্ণাটকের একটি ঘটনা বললো যে একটা বিষধর সাপ, সেখানেও কিন্তু একটা মানে তার জন্য অনেকক্ষণ ধরে কয়েক ঘন্টা আর কি তার জন্য একটা ভোট গ্রহণ মানে প্রসেসটা পুরো বন্ধ ছিল। তো সেটাও সব রকমের এবং সেটা স্বাভাবিক ছিল যে অবশ্যই। তো স্বাভাবিকভাবে যেটা এখন এই মুহূর্তে যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমাদের সময় শেষ একদম, এই মুহূর্তে আমরা একদম শেষ করে দিচ্ছি আজকের এই আলোচনা। হ্যাঁ সেটা তো আছেই, মানে প্রথম ভোট ভেবেছিলাম আর কি যাবো এদিকে, যেহেতু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে, রাজ্যের মৃত্যু এবং রাজীব দা আজকে যে বিষয়গুলো তুললো, পরিবার রয়েছে, ভাবনা চিন্তা জায়গাগুলো তো আমরাও সেই দিক থেকেও ভাববো, তাই না? অবশ্যই। তো ব্যাপারটা একদম মানে ভীষণ রকমভাবে মানে
আমাদের কাছে যে পরবর্তী যে দফাগুলো আছে সেটা শান্তিপূর্ণ হোক, রক্ত ক্ষয় না হোক, রক্তহীন ভোট হোক, পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে সামনে রেখে যেভাবে ভোট হওয়া প্রয়োজন, জনইচ্ছার প্রকাশটা সত্যিকারেই ব্যালটে হোক, বুলেটে নয়। যাই সকাল থেকে এসেছিল অনেকগুলো ভিডিও, যারা প্রথম ভোট দিচ্ছেন যারা, তাদের একটু শুনবো, তারা প্রথম ভোট দিয়ে কেমন লাগছে একটু শুনে নিন। চোখটা ঢেকে যাচ্ছে, চোখটা হ্যাঁ, কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ, ভালো লাগলো। প্রথম এই যে প্রকাশ করলাম, হ্যাঁ, কেমন আজকে প্রথম ভোট দিতে তোমার কেমন লাগলো? জীবনে তো প্রথমে একটু মানে মানে প্রচন্ড উৎসাহ হয়ে গেছিলাম, কিরকম টাইপের হবে। এখন দিয়ে কেমন লাগছে? খুবই ভালো লাগলো। তোমার নাম? প্রীতি মহন্ত। একদম মানে জীবনের প্রথম ভোট সাবালক হওয়ার পর, 18 বছর হওয়ার পর সবারই এটা একটা ইচ্ছে থাকে যে মানে ভোট দিবে, নিজের গণতান্ত্রিক যে অধিকার রয়েছে সেটা প্রয়োগ করবে। আমাদেরও তেমনই হয়েছিল। পিনাকিদা, শুনবো তোমার সেই জীবনের প্রথম ভোটের এবং ভোট দিচ্ছে যারা আর কি, তারা আমরা তো 18 আসুক ফিরে বলছি, কিন্তু আমি 21-এ ভোট দিয়েছিলাম। আমাদের সেই সময়কালে 21-এ যুবক, ঠিক আছে, 21-এ তখন আমরা মানে ছাত্র রাজনীতি করি, ভোট দিয়েছিলাম, উৎসব। কিন্তু এই মুহূর্তে মানে এই যে এখন এরকম যে রাজনৈতিক হিংসা, ভোটের দিন এইরকম করে মৃত্যু, নতুন ভোটারদের কি হিংসা অতীতেও ছিল, এখনো আছে, তার প্রকার ভেদ হয়েছে। সেদিনও ভোটের হিংসা ছিল। তো যাই হোক, মানে ভোটে এটা সবসময় হবে এক পক্ষের একটা আনন্দে যে নতুন ভোটার, এরা অতি উৎসাহে ভোটদান করছেন, তারা নাম তুলেছেন, তারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, তাদের যে ভাবনার মধ্যে যে আমার ভোটে নির্বাচিত হবে একজন প্রতিনিধি, এটা আমাদের মধ্যেও হয়েছিল। আমরাও দিয়েছিলাম, 21-এ ভোট দিয়েছিলাম। আমরা যেহেতু একটু পলিটিক্সের সাথে যুক্তই ছিলাম, ছাত্র রাজনীতি করতাম, তা ভোটের মধ্যে বেশ ভালোই লেগেছিল এবং ভালো লাগতো। এবং একটা জিনিস বিষয় কি খুব মানে লক্ষণীয়, যে কোচবিহার শহরের ভোট তো অত্যন্ত মানে মজার সাথে হয়, সবাই মিলে একসাথে হয়, সেটা ভালোই লেগেছিল। এখনও ভালোই লাগে ভোট দিতে, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভালো লাগে তো। হ্যাঁ, তো যাই হোক, সবচেয়ে দুঃখজনক যে এরা খুব আনন্দ করছে, অন্যদিকে ভোটের বলি হচ্ছে। আমরা চাইবো যে পরবর্তী নির্বাচন মানে নির্বিঘ্নে সম্পন্ন হোক, এবং যেটা হোক সম্পূর্ণটাই ব্যালটে হোক, বুলেটে নয়। চতুর্থ দফার ভোটে সেখানে কেন্দ্রীয় বাহিনীর কি আরো বাড়ানো হবে? আরো বাড়ানো হবে এরকমই বলা হয়েছিল, যে এটাও তো বাড়ানোই হয়েছে, মানে ধাপে ধাপে তো বাড়ানোই হচ্ছে। কোচবিহারে সবচেয়ে কম হচ্ছে, ধাপে ধাপে আবার অশান্তিটা বাড়ছে বলেই কেন্দ্রীয় বাহিনী বাড়ছে। এবং যেটা গৌতমদা বললেন যে মানুষের সচেতনতা, মানুষের মধ্যে যে আমরা হিংসা রুখবো বা আমরা হিংসা করব না, অহিংসটাই তো একটা পথ গান্ধীজি দেখিয়ে গেলেন, যেটা সেই অহিংস পথেও ভোট সম্পন্ন করা যায় আর কি। কিন্তু এখানে যেটা ওই সেই বন্দুকের নল ক্ষমতার উৎস একটা ভাবনা অনেকের মধ্যে আছে, আর কিছুটা একটা এই আমাদের পশ্চিমবঙ্গের ভোটে একটা কেন্দ্র রাজ্যের সংঘাত দেখা দিয়েছে, যেটা এটা চিরকালের লড়াই। এবং আজকের ক্ষেত্রে লড়াই, ভোটের লড়াই, অ্যান্টি দিল্লি, মানে এই সমস্ত কিছুতে একবারে ফুল ফাইট অবস্থায় কংগ্রেস আজকে ঢুকে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে ভোট পর্ব আজকে সম্পন্ন হয়েছে। আমরা চাইব আর পরবর্তী বিভিন্ন চিত্র আজকে ভোটের সারাদিন যাবতীয় চিত্র আমরা সারাদিন আপনাদেরকে দেখিয়েছি এই মুহূর্তে, এবং নজর থাকবে চতুর্থ দফার ভোটের দিনও, সেদিনও নজর থাকবে। আপাতত আজ এটুকুই, নমস্কার।